ক্ষমতার সিংহাসন আর কবরের মধ্যে দূরত্ব ঠিক কতটা? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, বিশেষ করে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এই দূরত্ব কখনো কখনো কেবল এক গ্লাস পানি বা এক প্লেট খাবারের সমান। আপনাদের স্বাগত জানাচ্ছি বই কথা কয় চ্যানেলের নতুন একটি বিশেষ অডিও প্রবন্ধে। পাকিস্তানের ইতিহাস মানেই সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক চরমপন্থা আর রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই। কিন্তু 1993 সালের 8 জানুয়ারি রাওয়ালপিন্ডিতে এমন একটি ঘটনা ঘটেছিল যা ছিল সম্পূর্ণ নজিরবিহীন। রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, একজন আপাদমস্তক ফিট এবং লৌহমানবী সেনাপ্রধান জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া হঠাৎ করেই হৃদরোগে মারা গেলেন। কিন্তু সেই আপাত স্বাভাবিক মৃত্যুর আড়ালেই যে লুকিয়েছিল শতাব্দীর অন্যতম নিখুঁত এক গুপ্ত হত্যার ছক, তা তখন কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে একজন সেনা প্রধানের শরীরে প্রবেশ করানো হলো প্রাণঘাতী আর্সেনিক? কেন তার মৃত্যুর পর তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হলো? ক্ষমতা টিকিয়ে রাখার এই নোংরা খেলায় তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বনাম সেনা প্রধানের যে ভয়াবহ স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল, তার চূড়ান্ত পরিণতিই বা কী ছিল? আজকের এই বিশেষ অডিও প্রবন্ধে আমরা কোনো আবেগ বা গুজবের ওপর ভিত্তি করে নয়, বরং দেশি বিদেশি ইতিহাসবিদদের দালিলিক প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করব এই অমীমাংসিত রহস্য। আমরা হাঁটব ইতিহাসের সেই অন্ধকার করিডর ধরে যেখানে সত্যকে চিরতরে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। চলুন প্রবেশ করা যাক পাকিস্তানের ক্ষমতার অলিন্দে। শুরু করছি আমাদের আজকের অডিও প্রবন্ধ। অধ্যায় 1, 8 জানুয়ারি 1993, একটি অপ্রত্যাশিত মৃত্যু। পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একটি অলিখিত নিয়ম রয়েছে। এখানে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটিও যে কোনো মুহূর্তে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়তে পারেন। বন্দুকের গুলি বা গুপ্ত ঘাতকের ছুরির চেয়েও এখানে অনেক বেশি প্রাণঘাতী হতে পারে একটি আপাত স্বাভাবিক সকাল। পাকিস্তানের ইতিহাসে সামরিক অভ্যুত্থান এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের দীর্ঘ তালিকার দিকে তাকালে দেখা যায় ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা ব্যক্তিদের মৃত্যু কখনোই কেবল একটি সাধারণ ঘটনা নয়। এবং 1993 সালের 8 জানুয়ারি ঠিক এমনই একটি ঘটনার জন্ম দিয়েছিল যা আজও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ইতিহাসে একটি বড় রহস্য হয়ে টিকে আছে। দিনটি ছিল শুক্রবার, কনকনে শীতের সকাল। পাকিস্তানের সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডির পরিবেশ ছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই শান্ত ও সুশৃঙ্খল। তৎকালীন সেনাপ্রধান জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া তার প্রাত্যহিক রুটিন অনুযায়ী রেসকোর্স গ্রাউন্ডে জগিং করছিলেন। সামরিক শৃঙ্খলার প্রতি তিনি ছিলেন আপোষহীন এবং ব্যক্তিগত ফিটনেসের ব্যাপারে অত্যন্ত কঠোর। 56 বছর বয়সী এই জেনারেলের শারীরিক সুস্থতা নিয়ে তার সহকর্মী বা মেডিকেল টিমের মধ্যে কখনোই কোনো সংশয় ছিল না। প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে শারীরিক কসরত করা তার দীর্ঘদিনের অপরিবর্তনীয় অভ্যাস। কিন্তু সেই শুক্রবারের সকালটি পাকিস্তানের রাজনীতির গতিপথ পরিবর্তন করার জন্য অপেক্ষা করছিল। জগিংরত অবস্থাতেই জেনারেল আসিফ হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। প্রত্যক্ষদর্শীদের মতে তার শ্বাস প্রশ্বাস দ্রুত ভারী হয়ে যায়। তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং মাটিতে বসে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক সম্পূর্ণ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এলিট কমান্ডোরা তাৎক্ষণিকভাবে ছুটে আসেন। কালক্ষেপণ না করে দ্রুত তাকে রাওয়ালপিন্ডির কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সামরিক বাহিনীর শীর্ষ কার্ডিওলজিস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল জরুরি ভিত্তিতে তার চিকিৎসায় যুক্ত হন। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক হাসান আব্বাস
তার সুপরিচিত পাকিস্তানস ড্রিফট ইনটু এক্সট্রিমিজম গ্রন্থে উল্লেখ করেছেন যে জেনারেল জাঞ্জুয়াকে বাঁচানোর জন্য সামরিক হাসপাতালটিতে সেদিন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন তার হৃদযন্ত্র সচল করার জন্য। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন এবং ডিফিব্রিলেটর থেকে শুরু করে জরুরি সব ধরনের লাইফ সাপোর্ট ব্যবস্থা প্রয়োগ করা হয়, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত প্রচেষ্টা সেদিন ব্যর্থতায় পর্যবসিত হয়। প্রায় 1 ঘন্টার রুদ্ধশ্বাস চেষ্টা এবং উত্তেজনার পর হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে শনাক্ত করা হয় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট বা তীব্র হৃদরোগ। খবরটি যখন রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছায় তখন পুরো ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির ক্ষমতার বলয়ে একটি নীরব ভূকম্পন সৃষ্টি হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে যখন তার মৃত্যুর খবরটি সম্প্রচারিত হয়, পুরো দেশে একটি থমথমে স্তব্ধতা নেমে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডন এই সংবাদটিকে প্রধান শিরোনাম হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করে। সংবাদ মাধ্যমগুলোর প্রাথমিক প্রতিবেদনে একে একটি স্বাভাবিক হৃদরোগজনিত মৃত্যু হিসেবেই উল্লেখ করা হয়েছিল। প্রখ্যাত সামরিক ইতিহাসবিদ ও স্কলার সুজা নওয়াজ তার অত্যন্ত গবেষণালব্ধ এবং তথ্যবহুল বই ক্রসড সোর্ডস পাকিস্তান, ইটস আর্মি অ্যান্ড দ্য ওয়ার্স উইদিন এই বইয়ে এই দিনের ঘটনার বিশদ বিবরণ দিতে গিয়ে স্পষ্টভাবে বলেছেন যে এই মৃত্যুটি সামরিক এবং রাজনৈতিক উভয় মহলের জন্যই ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং একটি বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। সাধারণ নাগরিকদের দৃষ্টিকোণ থেকে এটি ছিল প্রকৃতির একটি নির্মম পরিহাস, কিন্তু ক্ষমতার করিডোরে এই আপাত স্বাভাবিক মৃত্যুর আড়ালেই অত্যন্ত সন্তর্পণে লুকিয়েছিল কিছু ভয়ঙ্কর এবং সূক্ষ্ম অস্বাভাবিকতা, যা সেই মুহূর্তে খুব কম মানুষই ধরতে পেরেছিল বা প্রকাশ করার সাহস দেখিয়েছিল। প্রথমত, একজন সুঠামদেহী এবং নিয়মিত কঠোর শারীরিক কসরত করা সেনাপ্রধানের কোনো পূর্ববর্তী জটিল হৃদরোগের ইতিহাস ছিল না। সামরিক বাহিনীর প্রোটোকল অনুযায়ী শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত এবং অত্যন্ত নিবিড় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষ করে সেনা প্রধানের মতো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদে থাকা একজন ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা প্রতিনিয়ত সামরিক চিকিৎসকদের দ্বারা মনিটর করা হয়ে থাকে। জেনারেল আসিফের সর্বশেষ মেডিকেল রিপোর্টগুলোতে হৃদরোগের কোনো পূর্বলক্ষণ, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো মারাত্মক ঝুঁকির কথা একবারও উল্লেখ ছিল না। দ্বিতীয়ত, মৃত্যুর পরপরই রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বিস্তারিত কোনো ফরেনসিক ময়নাতদন্ত বা টক্সিকোলজি টেস্ট করা হয়নি। রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর একজন ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুর পর কেন সামরিক মেডিকেল প্রোটোকলগুলো কঠোরভাবে অনুসরণ করে একটি স্বাধীন ও বিস্তারিত প্যাথোলজিক্যাল তদন্ত করা হলো না? কেন শুধুমাত্র প্রাথমিক বাহ্যিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তড়িঘড়ি করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হলো? এই প্রশ্নগুলো সেদিন প্রকাশ্যে অনুচ্চারিত থাকলেও সেনাবাহিনীর অভ্যন্তরে অনেকেই এর উত্তর খুঁজছিলেন। এর পাশাপাশি যুক্ত হয়েছিল তার মৃত্যুর ঠিক পূর্ববর্তী মাসগুলোর কিছু অমীমাংসিত রাজনৈতিক সমীকরণ। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক তখন একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং অস্বস্তিকর পর্যায় পার করছিল। সরকারের ভেতরে এবং বাইরে অনেকেই জানতেন যে সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে রাষ্ট্রীয় নীতি এবং ক্ষমতার প্রয়োগ নিয়ে মতপার্থক্য চরম আকার ধারণ করেছে। জেনারেল আসিফ নওয়াজ ছিলেন এমন একজন পেশাদার সেনা কর্মকর্তা যিনি যে কোনো মূল্যে সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে চাইতেন এবং রাজনৈতিক নেতৃত্বের অযাচিত হস্তক্ষেপ কখনোই বরদাস্ত করতেন না। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যখন হাসপাতালে ছুটে আসেন তখন তার চোখে মুখেও দৃশ্যত শোকের ছায়া ছিল, কিন্তু বিশ্লেষকদের মতে সেই শোকের আড়ালে ছিল এক ধরনের রাজনৈতিক স্বস্তি। এমন একটি রাজনৈতিকভাবে উত্তপ্ত এবং স্পর্শকাতর সময়ে সেনাপ্রধানের এই আকস্মিক প্রস্থান অনেকের মনেই নীরব প্রশ্নের জন্ম দিয়েছিল।
তার মৃত্যুতে কাদের সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ ছিল, সেই অঙ্ক মেলাতে শুরু করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসপাতালের করিডোরে যখন জেনারেলের নিথর দেহ রাখা ছিল, তখন সেখানে উপস্থিত সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের চোখে মুখে শোকের পাশাপাশি এক ধরনের চাপা আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছিল। কেউ প্রকাশ্যে কিছু না বললেও ক্ষমতার অলিন্দে কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল। একটি প্রশ্ন সবার মনে উকি দিচ্ছিল, এটি কি সত্যিই কেবল একটি দুর্ভাগ্যজনক হার্ট অ্যাটাক, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্র? সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা তার অনুগত অফিসাররা এই মৃত্যুকে সহজে মেনে নিতে পারছিলেন না, কারণ তারা ব্যক্তিগতভাবে জানতেন যে জেনারেল আসিফ শারীরিকভাবে কতটা শক্ত সমর্থ এবং সুশৃঙ্খল ছিলেন। মৃত্যুর পর যখন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করার প্রাথমিক প্রস্তুতি শুরু হলো, তখনও কেউই ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে এই মৃত্যু রহস্য এখানেই শেষ নয়, বরং এটি কেবল একটি দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের শুরু মাত্র। জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া শুধুমাত্র একজন গতানুগতিক সেনাপ্রধান ছিলেন না, তিনি ছিলেন এমন একজন দৃঢ়চেতা ব্যক্তি যিনি তার নিজের বাহিনীর ভেতরে এবং রাজনৈতিক অঙ্গনে বহু শক্তিশালী শত্রুর জন্ম দিয়েছিলেন। তার এই শত্রুরা কারা ছিল, ঠিক কী কারণে তিনি ক্ষমতালোভী রাজনীতিবিদদের চোখের বালি হয়ে উঠেছিলেন, এবং সবচেয়ে বড় কথা, এই আপসহীন লৌহ মানবের উত্থানের পেছনে লুকিয়ে থাকা ইতিহাসই বা কী ছিল, যা তাকে শেষ পর্যন্ত এমন এক মর্মান্তিক ও সন্দেহজনক পরিণতির দিকে টেনে নিয়ে গিয়েছিল। অধ্যায় 2, লৌহ মানব, জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ার উত্থান। ক্ষমতা এবং শৃঙ্খলার মনস্তত্ত্বে একটি অদ্ভুত স্ববিরোধিতা রয়েছে। যে কোনো সামরিক রাষ্ট্র বা আধা সামরিক গণতান্ত্রিক ব্যবস্থায় যে ব্যক্তি ক্ষমতাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, ক্ষমতার বলয়ে তিনিই সবচেয়ে বড় হুমকিতে পরিণত হন। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এই চরম ভূ রাজনৈতিক সত্যটির সবচেয়ে নিখুঁত উদাহরণ ছিলেন জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া। সামরিক বাহিনীর যে প্রাতিষ্ঠানিক কাঠামো যুগের পর যুগ ধরে পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে আসছিল, সেই কাঠামোর শীর্ষ পদে বসে তিনি এমন এক আদর্শের চর্চা শুরু করেছিলেন যা পুরো সিস্টেমের জন্যই একটি বড় ধাক্কা ছিল। কেন তিনি সাধারণ রাজনীতিবিদদের কাছে একটি আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন, তা বুঝতে হলে এই লৌহ মানবের মনস্তাত্ত্বিক পটভূমি এবং তার সামরিক উত্থানের ইতিহাস বিশ্লেষণ করা অপরিহার্য। আসিফ নওয়াজ জাঞ্জুয়ার জন্ম পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলার চকরি রাজগান গ্রামে, যা ঐতিহাসিকভাবেই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এবং পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর জন্য জনশক্তি সরবরাহের একটি প্রধান কেন্দ্র। একটি ঐতিহ্যবাহী সামরিক পরিবারে জন্ম নেওয়া আসিফের মনস্তাত্ত্বিক গঠনের মূল ভিত্তি তৈরি হয়েছিল গ্রেট ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে। প্রখ্যাত মার্কিন নিরাপত্তা বিশ্লেষক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক স্কলার স্টিফেন পি কোহেন তার সুবিদিত গ্রন্থ দ্য পাকিস্তান আর্মিতে পাকিস্তানি সামরিক সংস্কৃতির যে বিশ্লেষণ করেছেন, তার সাথে আসিফ নওয়াজের স্যান্ডহার্স্ট প্রশিক্ষণকে মেলালে একটি পরিষ্কার চরিত্রগত চিত্র পাওয়া যায়। স্যান্ডহার্স্টের প্রশিক্ষণ একজন ক্যাডেটকে শেখায় অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান বা একজন সম্পূর্ণ পেশাদার সামরিক কর্মকর্তার আদর্শ। এই ধ্রুপদী ব্রিটিশ সামরিক দর্শনের মূল কথা হল সেনাবাহিনীর একমাত্র স্থান ব্যারাকে এবং যুদ্ধক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার নোংরা রাজনীতিতে নয়। এই দর্শনই ছিল তার ক্যারিয়ারের মূল চালিকা শক্তি। স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ শেষে তিনি যখন দেশে ফিরে আসেন, তখন পাকিস্তানের সামরিক বাহিনী ধীরে ধীরে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছিল। কিন্তু আসিফ নওয়াজ নিজেকে সবসময় একটি নির্দিষ্ট পেশাদার গণ্ডির ভেতর আবদ্ধ রেখেছিলেন। স্কলার আকিল শাহ তার অত্যন্ত তথ্যবহুল গ্রন্থ দ্য আর্মি অ্যান্ড ডেমোক্রেসি, মিলিটারি পলিটিক্স ইন পাকিস্তানে উল্লেখ করেছেন যে জেনারেল আসিফের ক্যারিয়ার ছিল সম্পূর্ণভাবে সামরিক অপারেশন, ট্যাকটিক্যাল কমান্ড এবং কাঠামোগত শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ।
তিনি কোনোভাবেই জেনারেল জিয়াউল হক বা তার পরবর্তী সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগের মতো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। 1991 সালের আগস্ট মাসে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগের মেয়াদ শেষ হয়, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট গুলাম ইসহাক খান নতুন সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ হিসেবে জেনারেল আসিফ নওয়াজকে নিয়োগ দেন। এই নিয়োগটি ছিল পাকিস্তানের ক্ষমতার ভারসাম্যে একটি বিশাল পরিবর্তন। প্রখ্যাত সামরিক ইতিহাসবিদ সুজা নওয়াজ তার ক্রসড সোর্স পাকিস্তান, ইটস আর্মি অ্যান্ড দ্য ওয়ার্স উইদিন বইয়ে এই প্রেক্ষাপটটি চমৎকারভাবে তুলে ধরেছেন। তার মতে আসলাম বেগ ছিলেন একজন চূড়ান্ত মাত্রায় রাজনৈতিক সেনাপ্রধান, যিনি গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে আইজেআই বা ইসলামী জমহুরি ইত্তেহাদের মতো রাজনৈতিক জোট গঠন করেছিলেন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেন। আসিফ নওয়াজ ছিলেন তার সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। গুলাম ইসহাক খান ভেবেছিলেন একজন খাঁটি পেশাদার সৈনিককে সেনাপ্রধান বানালে তিনি অন্তত রাজনীতির ময়দানে নাক গলাবেন না এবং প্রেসিডেন্ট নিজের ক্ষমতা নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আসিফ নওয়াজ প্রথম যে কাজটি করেন তা পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতিতে ছিল রীতিমতো ভূমিকম্পের মতো। তিনি সেনাবাহিনীর রাজনৈতিক সম্পৃক্ততা কমানোর জন্য কঠোর প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। গবেষক হাসান আব্বাস তার পাকিস্তানস ড্রিফট ইনটু এক্সট্রিমিজম গ্রন্থে বিস্তারিতভাবে দেখিয়েছেন যে কিভাবে জেনারেল আসিফ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর ভেতরের শক্তিশালী রাজনৈতিক শাখাগুলোর ওপর সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি তার কোর কমান্ডারদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে কোনো সামরিক কর্মকর্তা যেন বেসামরিক রাজনীতিবিদদের সাথে কোনো ধরনের গোপন রাজনৈতিক আঁতাত বা যোগাযোগ না করেন। এটি ছিল আইএসআই বা রাজনীতিবিদদের মধ্যে তৈরি হওয়া দীর্ঘদিনের অশুভ আঁতাতের ওপর একটি সরাসরি কুঠারাঘাত। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সিন্ধু প্রদেশের কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখানে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন কিভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেয় এবং প্রশাসনকে ব্যবহার করে। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা তার ভেতরে রাজনীতিবিদদের প্রতি এক ধরনের কাঠামোগত অবিশ্বাস তৈরি করেছিল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সেনাবাহিনীর রাষ্ট্রের কোনো রাজনৈতিক হাতিয়ার বা কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং এটি একটি নিরেট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তার এই অনমনীয় এবং পেশাদার মনোভাবই তাকে সাধারণ রাজনীতিবিদদের কাছে অজনপ্রিয় করে তোলে। পাকিস্তানের রাজনৈতিক কাঠামোতে একটি অলিখিত নিয়ম ছিল যে বেসামরিক সরকারগুলো তাদের ক্ষমতা নিরঙ্কুশ করতে সবসময় সামরিক গোয়েন্দা সংস্থার প্রচ্ছন্ন সমর্থন এবং সহযোগিতা আশা করত। রাজনীতিবিদরা চাইতেন সেনাপ্রধান তাদের রাজনৈতিক ছায়া সঙ্গী বা অনুগত আমলা হিসেবে কাজ করুন, কিন্তু আসিফ নওয়াজ এই সমাজতান্ত্রিক নিয়ম মানতে নারাজ ছিলেন। সামরিক মহলে তার এই কঠোর শৃঙ্খলার কারণে তাকে ডাকা হতো লৌহ মানব হিসেবে। তিনি মনে করতেন রাজনীতিবিদদের দুর্নীতি, অযোগ্যতা এবং রাজনৈতিক ব্যর্থতার প্রাতিষ্ঠানিক দায় সেনাবাহিনী কেন নেবে। এই মনস্তাত্ত্বিক অবস্থান খুব দ্রুত তাকে রাজনৈতিক নেতাদের চোখের বালিতে পরিণত করে। ক্ষমতালোভী রাজনীতিকরা বুঝতে পারেন যে এই সেনাপ্রধানকে কেনা সম্ভব নয়, তাকে রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করা সম্ভব নয় এবং তাকে দিয়ে নিজেদের সংকীর্ণ রাজনৈতিক ফায়দা হাসিল করাও সম্পূর্ণ অসম্ভব। একজন সেনাপ্রধান যখন রাজনীতিতে অংশ নিতে অস্বীকৃতি জানান, তখন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের জন্য সেটি সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সেনাপ্রধান হিসেবে আসিফ নওয়াজের এই স্বাধীন ও আপোষহীন অবস্থান খুব দ্রুতই রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের ক্ষমতার করিডোরে একটি নতুন এবং ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিতে শুরু করে। একদিকে এমন একজন সেনাপ্রধান যিনি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার বাইরে আর কারো প্রতি অনুগত নন, অন্যদিকে এমন একজন উচ্চাকাঙ্ক্ষী বেসামরিক প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের ওপর নিজের নিরঙ্কুশ এবং একনায়কতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া। প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের এই মনস্তাত্ত্বিক পার্থক্য কেবল আর ব্যক্তিগত আদর্শের মধ্যে সীমাবদ্ধ রইল না। রাষ্ট্রের চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? সেনাবাহিনী কি সরকারের অনুগত থাকবে
নাকি রাষ্ট্রের স্বাধীন রক্ষা কবচ হিসেবে কাজ করবে? সেই প্রশ্নে একটি ভয়াবহ শীতল স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। এই স্নায়ুযুদ্ধের ঠিক অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন তৎকালীন নবনির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, যিনি ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিলেন। এবং ঠিক এই বিন্দুতেই প্রশ্ন জাগে, যখন রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী দুটি স্তম্ভ একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন কে কার পতন নিশ্চিত করতে প্রথম আঘাতটি হানবে? অধ্যায় ৩, ক্ষমতার স্নায়ুযুদ্ধ। নওয়াজ শরীফ বনাম সেনাপ্রধান। রাজনৈতিক মনস্তত্ত্বে একটি পুরনো প্রবাদ আছে, দুটি ক্ষমতা একসাথে টিকতে পারে না, একটিকে অবধারিতভাবে অন্যটিকে গ্রাস করতে হয়। ৯০-এর দশকের শুরুতে পাকিস্তানে ঠিক এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল। এক পাশে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, অন্য পাশে সেনাপ্রধান জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া। নওয়াজ শরীফের ক্ষমতায় ওঠার গল্পটা অনেকটা নিখুঁত কারিগরির মতো। জেনারেল জিয়াউল হকের আশীর্বাদ, সামরিক এস্টাবলিশমেন্টের মদত, এই দুইয়ের জোরেই তিনি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরপরই তার মনের মধ্যে একটি বিপজ্জনক প্রশ্ন জেগে উঠল, এই সামরিক বাহিনী কি আমার হুকুমে চলবে নাকি নিজের নিয়মে? হুসেইন হাক্কানির ভাষায় নওয়াজ শরীফ রাষ্ট্র পরিচালনাকেও ব্যবসার মতোই দেখতেন। সম্পর্ক মানে লেনদেন, আনুগত্য মানে বিনিময়। তিনি চেয়েছিলেন সামরিক বাহিনী তার সরকারের রাজনৈতিক লাঠিয়াল হয়ে উঠুক, বিরোধীদের দমন করুক, তার এজেন্ডা বাস্তবায়ন করুক। কিন্তু জেনারেল আসিফ নওয়াজ ছিলেন সম্পূর্ণ বিপরীত মানুষ। আপাদমস্তক পেশাদার এই সেনাপ্রধান বিশ্বাস করতেন সেনাবাহিনীর একমাত্র কাজ রাষ্ট্রের সীমানা রক্ষা করা, কোনো দলের রাজনৈতিক দুর্নীতির ভাগিদার হওয়া নয়। এই দুই বিপরীত আদর্শের সংঘাত প্রথম প্রকাশ্য রূপ নেয় আইএসআই প্রধান নিয়োগকে ঘিরে। সেনাবাহিনীর দীর্ঘদিনের রেওয়াজ ছিল সেনাপ্রধান কয়েকটি নাম সুপারিশ করবেন, প্রধানমন্ত্রী একটি বেছে নেবেন। কিন্তু নওয়াজ শরীফ সেই রেওয়াজ ভেঙে দিলেন। জেনারেল আসিফের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে তিনি লেফটেন্যান্ট জেনারেল জাভেদ নাসিরকে আইএসআই প্রদান করলেন। ধর্মীয়ভাবে রক্ষণশীল, ব্যক্তিগতভাবে অনুগত এক কর্মকর্তা। ইতিহাসবিদ ইয়ান টেলবটের ভাষায় এটি ছিল সামরিক শৃঙ্খলার মুখে সরাসরি চপটাঘাত। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হলো এক নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই। নওয়াজ শরীফ আইএসআইকে ব্যবহার করতে চাইলেন বিরোধীদের দমনে। জেনারেল আসিফ পাল্টা পদক্ষেপ হিসেবে গোয়েন্দা সংস্থার রাজনৈতিক শাখা নিষ্ক্রিয় করার উদ্যোগ নিলেন। সামরিক গোয়েন্দা রিপোর্টে উঠে আসতে লাগল সরকারের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। সেনাপ্রধান সতর্ক করলেন। প্রধানমন্ত্রী সেই সতর্কবার্তাকে বললেন অযাচিত খবরদারি। সামরিক ইতিহাসবিদ সুজান আওয়াজ তার ক্রসড সোর্স গ্রন্থে লিখেছেন, এক পর্যায়ে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক এড়িয়ে চলতে শুরু করলেন। রাষ্ট্রের দুই সর্বোচ্চ পদাধিকারীর মধ্যে ব্যক্তিগত যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এটি ছিল রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অশনি সংকেত। গবেষক আকিল শাহের বিবরণ অনুযায়ী নওয়াজ শরীফ তখন গুজব ছড়াতে শুরু করলেন সেনাপ্রধান নাকি অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন। মনস্তাত্ত্বিক চাপের এই খেলায় জেনারেল আসিফ টলেননি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সেনাবাহিনী কোনো দলের দুর্নীতির ভার বহন করবে না। রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদের মাঝে তখন একটি অদৃশ্য দেয়াল। দুই নেতাই বুঝতে পারছিলেন এই বারুদ ঠাসা পরিস্থিতিতে একটি ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট। সেই স্ফুলিঙ্গটি এলো 1992 সালে। আর রণাঙ্গন হল পাকিস্তানের সবচেয়ে বিস্ফোরক ভূখণ্ড, সিন্ধু প্রদেশের বন্দর নগরী করাচি। অধ্যায় 4, অপারেশন ক্লিন আপ। সিন্ধু প্রদেশের বারুদ। রাষ্ট্রের যখন নিজের রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধেই অস্তিত্ব রক্ষার যুদ্ধে নামতে হয়, তখন সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ পতন কেবল সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক মেরুকরণ যখন সামরিক শৃঙ্খলার সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়, তখন পরিণতি কখনোই শান্তিপূর্ণ হয় না। 1992 সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
যা রাষ্ট্রযন্ত্রের দুই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার স্নায়ুযুদ্ধকে প্রকাশ্য রণাঙ্গনে টেনে আনে। 1992 সালের মে মাস, সিন্ধু প্রদেশ, বিশেষ করে করাচি শহর তখন চরম অরাজকতার শিকার। অপহরণ, টার্গেট কিলিং, চাঁদাবাজি এবং রাজনৈতিক গুপ্ত হত্যার এক ভয়াবহ অভয়ারণ্যে পরিণত হয়েছে শহরটি। করাচির নিয়ন্ত্রণ তখন কার্যত রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছিল না, বরং তা নিয়ন্ত্রিত হতো বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর মাধ্যমে। এই গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে সুসংগঠিত এবং শক্তিশালী ছিল মুহাজির কওমি মুভমেন্ট, যা পরবর্তীতে মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা MQM নামে পরিচিত হয়। রাজনৈতিক বিশ্লেষক লরেন্ট গায়ার তার সুপরিচিত করাচি অর্ডার্ড ডিসঅর্ডার অ্যান্ড দ্য স্ট্রাগল ফর দ্য সিটি গ্রন্থে বিস্তারিতভাবে দেখিয়েছেন কিভাবে MQM করাচিতে একটি সমান্তরাল সশস্ত্র প্রশাসন গড়ে তুলেছিল। কিন্তু এই সশস্ত্র গোষ্ঠীটির সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয় ছিল অন্যখানে। তারা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য রাজনৈতিক মিত্র। সিন্ধু প্রদেশে ক্ষমতা টিকিয়ে রাখতে এবং জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে নওয়াজ শরীফের জন্য MQM-এর নিরঙ্কুশ সমর্থন ছিল সম্পূর্ণ অপরিহার্য। কিন্তু সেনাপ্রধান জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া করাচির এই অরাজকতা মেনে নিতে মোটেও প্রস্তুত ছিলেন না। সিন্ধু প্রদেশের সাবেক কোর কমান্ডার হওয়ার সুবাদে করাচির অন্ধকার রাজনৈতিক আন্ডারওয়ার্ল্ড এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক সম্পর্কে তার একেবারে প্রত্যক্ষ এবং পরিষ্কার ধারণা ছিল। দীর্ঘ আলাপ আলোচনা এবং রাজনৈতিক দর কষাকষির পর মে 1992 সালে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারের সম্মতি নিয়েই সিন্ধু প্রদেশে একটি বৃহৎ সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন, যা পাকিস্তানের ইতিহাসে অপারেশন ক্লিন আপ নামে পরিচিত। প্রখ্যাত ইতিহাসবিদ ইয়ান ট্যালবট তার পাকিস্তান এ মডার্ন হিস্টোরি গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নওয়াজ শরীফ ভেবেছিলেন এই সামরিক অভিযান পরিচালিত হবে মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে পাকিস্তান পিপলস পার্টি এবং অন্যান্য বিরোধী গ্রামীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। নওয়াজ শরীফের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে ব্যবহার করে নিজের রাজনৈতিক বিরোধীদের নির্মূল করা। কিন্তু জেনারেল আসিফ নওয়াজের সামরিক দর্শন এবং পরিকল্পনা ছিল এর সম্পূর্ণ বিপরীত। তিনি তার কোর কমান্ডারদের কঠোর নির্দেশ দেন, সেনাবাহিনী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করবে না। যারা অস্ত্রধারী এবং রাষ্ট্রের জন্য হুমকি, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধেই সমানভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেনারেল আসিফ নওয়াজের এই নিরপেক্ষ সামরিক নির্দেশের পরই শুরু হয় অপারেশন ক্লিন আপ। সেনা গোয়েন্দা সংস্থাগুলোর নিখুঁত তথ্যের ভিত্তিতে জুন মাসে সেনাবাহিনী করাচিতে MQM এর বিভিন্ন গোপন আস্তানা এবং কথিত টর্চার সেলে সরাসরি আক্রমণ চালায়। এই অভিযান পুরো পাকিস্তানের রাজনীতিতে একটি প্রচণ্ড আঘাত হানে। রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদপত্রগুলোতে নিয়মিতভাবে MQM এর টর্চার সেল, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং তাদের দ্বারা নির্যাতিত মানুষের হাড় হিম করা ছবি প্রকাশ করা শুরু হয়। প্রখ্যাত সামরিক ইতিহাসবিদ সুজা নওয়াজ তার গবেষণালব্ধ ক্রসড সোর্স বইয়ে লিখেছেন, সেনাবাহিনীর এই নিরপেক্ষ এবং আপোষহীন সামরিক পদক্ষেপে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চরম রাজনৈতিক সংকটে এবং বিভ্রান্তিতে পড়েন। তার নিজের নির্বাচিত সরকার যে রাজনৈতিক গোষ্ঠীটির ওপর নির্ভরশীল, তার নিজেরই সেনাবাহিনী প্রকাশ্যে তাদেরকেই রাষ্ট্রের 1 নম্বর শত্রু হিসেবে ঘোষণা করে নির্মূল করছে। পরিস্থিতি সামাল দিতে নওয়াজ শরীফ সেনাপ্রধানের উপর প্রচণ্ড রাজনৈতিক চাপ প্রয়োগ করতে শুরু করেন, যেন MQM এর ওপর থেকে সামরিক অভিযানের তীব্রতা দ্রুত কমানো হয়। তিনি বারবার যুক্তি দেন যে এই অভিযান তার সরকারের রাজনৈতিক অস্তিত্বকে সরাসরি খাদের কিনারে ঠেলে দিচ্ছে। কিন্তু জেনারেল আসিফ নওয়াজ ছিলেন তার সিদ্ধান্তে অটল পাহাড়ের মতো। তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়ে দেন, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে সেনাবাহিনী কোনো রাজনৈতিক মিত্রতা বা জোট সরকারের হিসাব নিকাশের পরোয়া করবে না। সামরিক কমান্ডের এই সরাসরি অবাধ্যতা এবং রাজনৈতিক নির্দেশ অমান্য করার ঘটনা নওয়াজ শরীফ এবং জেনারেল আসিফ নওয়াজের মধ্যেকার ফাটলকে এক ভয়াবহ রাজনৈতিক খাদে পরিণত করে। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রথিতযশা সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদ হুসেইন তার সমসাময়িক বিশ্লেষণে এই সময়কার রাজনৈতিক অস্থিরতার নিখুঁত চিত্র তুলে ধরেছেন। তার মতে 1992 সালের শেষার্ধে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির বাতাসে একটি সামরিক অভ্যুত্থান বা কু এর জোরালো গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সরকারের মন্ত্রীরা দেশি বিদেশি মহলে প্রকাশ্যে আশঙ্কা প্রকাশ করতে থাকেন যে জেনারেল আসিফ নওয়াজ যে কোনো মুহূর্তে নওয়াজ শরীফের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারি করতে পারেন। সেনাবাহিনীর ভেতরের একটি কট্টরপন্থী অংশও সেনাপ্রধানকে নওয়াজ শরীফের সরকার উৎখাত করার জন্য প্রতিনিয়ত প্ররোচিত করতে শুরু করেছিল। পুরো পাকিস্তান রাষ্ট্র তখন একটি রাজনৈতিক আগ্নেয়গিরির উপর বসেছিল। একদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যে কোনো মূল্যে তার ক্ষমতা এবং রাজনৈতিক মিত্রদের রক্ষা করতে মরিয়া, অন্যদিকে সেনাপ্রধান জেনারেল আসিফ নওয়াজ রাষ্ট্রীয় শৃঙ্খলা ফেরানোর নামে সরকারের মূল ভিত্তি ধরেই টান দিয়েছেন। নওয়াজ শরীফ খুব ভালোভাবে বুঝতে পারেন যতদিন জেনারেল আসিফ নওয়াজ সেনাপ্রধানের চেয়ারে বসে আছেন ততদিন তার নিজের রাজনীতিতে টিকে থাকা সম্পূর্ণ অসম্ভব। জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া শুধু তার সরকারের জন্যই নয়, বরং তার ভবিষ্যৎ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথে সবচেয়ে বড় এবং দুর্ভেদ্য এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তাকে কোনো ধরনের প্রলোভন দেখিয়ে কেনা সম্ভব ছিল না, আবার প্রাতিষ্ঠানিকভাবে অপসারণ করাও ছিল আত্মঘাতী, কারণ পুরো সামরিক বাহিনী তার পেশাদারিত্বের প্রতি ছিল প্রচণ্ড অনুগত। পরিস্থিতি এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যেখানে ক্ষমতার এই মরণপণ লড়াইয়ে যে কোনো এক পক্ষকে চিরতরে বিদায় নিতেই হতো। পরিস্থিতি এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যেখানে ক্ষমতার এই মরণপণ লড়াইয়ে যে কোনো এক পক্ষকে চিরতরে বিদায় নিতেই হতো। জেনারেল আসিফ নওয়াজের আপোষহীন এবং ইস্পাত কঠিন অবস্থান তাকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ও নিষ্ঠুর ব্যক্তিদের সরাসরি এবং প্রধান শত্রুতে পরিণত করেছিল। ঠিক এমন একটি চরম রাজনৈতিক উত্তাপ, সামরিক অভ্যুত্থানের গুজব এবং দম বন্ধ করা স্নায়ুযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে 1992 সালের শেষের দিক থেকে জেনারেল আসিফের দৈনন্দিন জীবনে অত্যন্ত অদ্ভুত, নীরব এবং অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে। সম্পূর্ণ সুস্থ, সুঠাম এবং কঠোর শৃঙ্খলাপরায়ণ এই লৌহ মানবের শরীরে এমন কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা দিতে শুরু করে যা সাধারণ কোনো স্বাভাবিক রোগের লক্ষণ ছিল না। মৃত্যুর ঠিক কয়েক মাস আগে ক্ষমতার এই নিষ্ঠুর দাবা খেলার ভেতরেই সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে নীরবে শুরু হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর এবং নিখুঁত হত্যার আয়োজন। অধ্যায় 5, দাফন এবং সন্দেহের প্রথম বীজ। রাজনৈতিক গুপ্ত হত্যার ইতিহাসে একটি অত্যন্ত নিষ্ঠুর এবং অলিখিত নিয়ম রয়েছে। রাষ্ট্রের শীর্ষ ক্ষমতাধর কোনো ব্যক্তির আকস্মিক মৃত্যুর পর তার দাফন প্রক্রিয়া যত দ্রুত সম্পন্ন হয়, সেই মৃত্যুর পেছনের প্রকৃত সত্যটি ততটাই গভীর অন্ধকারে সমাহিত হওয়ার আশঙ্কা থাকে। 1993 সালের 8 জানুয়ারি জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ার আকস্মিক মৃত্যুর ঠিক পরবর্তী দিনগুলোর রাষ্ট্রীয় তৎপরতা ছিল এই নির্মম রাজনৈতিক তত্ত্বেরই এক নিখুঁত এবং সন্দেহজনক প্রতিফলন। মৃত্যুর মাত্র 24 ঘন্টার মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্র অবিশ্বাস্য দ্রুততায় তৎপর হয়ে ওঠে। সামরিক ও বেসামরিক প্রশাসন একটি অঘোষিত প্রতিযোগিতায় নামে এই মৃত্যুকে একটি সাধারণ হৃদরোগজনিত মৃত্যু হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং কোনো ধরনের স্বাধীন ফরেনসিক ময়নাতদন্ত বা টক্সিকোলজি স্ক্রিনিং ছাড়াই তড়িঘড়ি করে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। একজন সেনা প্রধানের মতো রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল এবং সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা ব্যক্তির অপ্রত্যাশিত মৃত্যুর পর ময়নাতদন্ত না করাটা সামরিক শৃঙ্খলার ইতিহাসের সবচেয়ে বড় লঙ্ঘনগুলোর একটি। প্রখ্যাত গবেষক এবং ইতিহাসবিদ সুজা নওয়াজ, যিনি ঘটনাক্রমে জেনারেল আসিফের আপন ভাই, তার অত্যন্ত প্রশংসিত এবং দালিলি গ্রন্থ ক্রসড সোর্স এই দাফন প্রক্রিয়ার কাঠামোগত অস্বাভাবিকতাগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। সুজা নওয়াজের মতে পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব মেডিকেল ম্যানুয়াল এবং প্রোটোকল অনুযায়ী কর্মরত অবস্থায় কোনো শীর্ষ সামরিক কর্মকর্তার এমন আকস্মিক এবং অস্পষ্ট মৃত্যু হলে একটি বিস্তারিত কোর্ট অফ ইনকোয়ারি এবং ফরেনসিক ময়নাতদন্ত হওয়াটা বাধ্যতামূলক।
কিন্তু জেনারেল আসিফের ক্ষেত্রে সেই বাধ্যতামূলক সামরিক প্রোটোকলটি সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন একটি নীরব এবং অলিখিত নির্দেশ ছিল যেন এই দাফন প্রক্রিয়া নিয়ে কেউ কোনো ধরনের আইনি বা মেডিকেল প্রশ্ন উত্থাপন করতে না পারে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পরপরই ক্ষমতার কেন্দ্রবিন্দু ইসলামাবাদ যখন এই মৃত্যুকে একটি দুর্ভাগ্যজনক প্রাকৃতিক ঘটনা বলে ফাইলবন্দি করতে ব্যস্ত, ঠিক তখনই একটি নিঃসঙ্গ কিন্তু প্রবল সন্দেহের বীজ নীরবে অঙ্কুরিত হতে শুরু করে। এই সন্দেহটি দানা বাঁধে এমন একজন মানুষের মনে, যিনি এই লৌহ মানবের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তার স্ত্রী নুজহাত নওয়াজ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এবং মিডিয়ার খবরের আড়ালে নুজহাত নওয়াজ জানতেন তার স্বামীর এই মৃত্যু কোনোভাবেই প্রকৃতির স্বাভাবিক নিয়ম নয়। কারণ মৃত্যুর দিনটিতে কি ঘটেছিল তার চেয়েও নুজহাত নওয়াজকে বেশি ভাবিয়ে তুলেছিল মৃত্যুর ঠিক পূর্ববর্তী কয়েক মাসের কিছু অত্যন্ত অস্বাভাবিক এবং ব্যাখ্যাতীত শারীরিক লক্ষণ। জেনারেল আসিফ নওয়াজ ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের ফিটনেস এবং স্বাস্থ্যের ব্যাপারে এক বিন্দু আপোষ করতেন না। কিন্তু নুজহাত নওয়াজ খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন 1992 সালের শেষার্ধ থেকে, বিশেষ করে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সরকারের সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব যখন চরম আকার ধারণ করে, ঠিক সেই সময় থেকেই জেনারেলের শরীরে অদ্ভুত কিছু শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটতে শুরু করে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং পরবর্তীতে প্রকাশিত বিভিন্ন আইনি নথিপত্রে নুজহাত নওয়াজের জবানবন্দি থেকে এই শারীরিক লক্ষণগুলোর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মৃত্যুর কয়েক মাস আগে থেকে সম্পূর্ণ সুস্থ এই সেনাপ্রধান হঠাৎ করে প্রায়শই অকারণ এবং তীব্র দুর্বলতায় ভুগতে শুরু করেন। তার হজম শক্তিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে এবং তিনি প্রচণ্ড পেট ব্যথার অভিযোগ করতেন, যা সামরিক চিকিৎসকদের দেওয়া কোনো সাধারণ গ্যাস্ট্রিকের ঔষধের মাধ্যমে নিরাময় হচ্ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর এবং দৃশ্যমান পরিবর্তনটি ছিল তার চুল পড়ে যাওয়া। একজন সম্পূর্ণ সুস্থ মানুষের মাথা থেকে হঠাৎ করে অস্বাভাবিক মাত্রায় চুল ঝরতে শুরু করে, যা চিকিৎসা বিজ্ঞানে অ্যালোপেশিয়া বা ভারী ধাতুর বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তার ত্বকের রঙেও এক ধরনের ফ্যাকাশে পরিবর্তন আসতে শুরু করেছিল। নুজহাত নওয়াজ এই লক্ষণগুলোকে সাধারণ শারীরিক ক্লান্তি বা বয়সের ভার বলে মেনে নিতে পারেননি। তিনি গভীরভাবে বিশ্বাস করতে শুরু করেন যে তার স্বামীর এই শারীরিক অবনতি কোনো সাধারণ রোগ নয়, বরং এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং ধীরগতির শারীরিক ধ্বংস প্রক্রিয়ার অংশ। এখানেই সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি সামনে আসে। পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোর অত্যন্ত দক্ষ এবং অত্যাধুনিক। একজন সেনাপ্রধানের স্বাস্থ্যগত অবস্থা, তার রক্তচাপ, হার্টবিট এবং অন্যান্য শারীরিক সূচকগুলো নিয়মিতভাবে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। যদি কয়েক মাস ধরে তার শরীরে এই ধরনের গুরুতর এবং দৃশ্যমান উপসর্গগুলো তৈরি হয়েই থাকে, তবে কেন সামরিক চিকিৎসকদের ফাইলে বা তার নিয়মিত মেডিকেল রিপোর্টে সেগুলো স্পষ্টভাবে নথিভুক্ত করা হয়নি? কেন একজন সেনাপ্রধানের মেডিকেল রেকর্ড হঠাৎ করেই রহস্যজনকভাবে অসম্পূর্ণ হয়ে গেল? স্কলার আকিল শাহ তার দ্য আর্মি অ্যান্ড ডেমোক্রেসি বইয়ে সামরিক কাঠামোর অভ্যন্তরের এই ধরনের প্রাতিষ্ঠানিক নীরবতাকে অত্যন্ত সন্দেহজনক বলে আখ্যায়িত করেছেন। সামরিক মেডিকেল টিমের এই রহস্যময় নীরবতা এবং মৃত্যুর পরপরই ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন, এই দুইয়ে মিলে নুজহাত নওয়াজের মনে এই সন্দেহ বদ্ধমূল করে দেয় যে তার স্বামীর মৃত্যুর পেছনের সত্যটি হাসপাতালের ফাইলে নয়, বরং লুকিয়ে আছে অন্য কোথাও। নুজহাত নওয়াজ বুঝতে পেরেছিলেন পাকিস্তানের মতো রাষ্ট্রে একজন মৃত সেনাপ্রধানের পক্ষে ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, সত্য প্রকাশ করাটাও এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচিত হতে পারে। তার সামনে তখন দুটি পথ খোলা ছিল। হয় রাষ্ট্রের এই শক্তিশালী এবং অদৃশ্য ষড়যন্ত্রকারীদের ভয়ে নিশ্চুপ হয়ে যাওয়া এবং স্বামীর এই স্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া, অথবা এমন একটি অকল্পনীয় এবং দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়া যা পুরো পাকিস্তান রাষ্ট্রযন্ত্রকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। শোক এবং ক্ষোভে জর্জরিত একজন সাধারণ নারী হিসেবে তিনি দ্বিতীয় পথটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি উপলব্ধি করেন সত্য জানার একমাত্র উপায় হল মাটির গভীরে সমাহিত করা সেই অন্ধকারকে দিনের আলোয় টেনে বের করে আনা। তিনি এমন একটি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেন
যার কথা পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। তিনি সিদ্ধান্ত নেন সব প্রোটোকল ভেঙে তার স্বামীর মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে। অধ্যায় 6। এক স্ত্রীর লড়াই, কবর থেকে উত্তোলন। রাষ্ট্রীয় গোপনীয়তা এবং ক্ষমতার মনস্তত্ত্বে শোক প্রকাশের একটি নির্দিষ্ট এবং অলিখিত গণ্ডি থাকে। পাকিস্তানের মতো চরম অস্থিতিশীল রাজনৈতিক কাঠামোতে, যেখানে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে প্রহসনের বিচারে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, কিংবা প্রতাপশালী সামরিক এক নায়ককে রহস্যজনক বিমান দুর্ঘটনায় সপরিবারে পুড়ে মরতে হয় এবং রাষ্ট্রযন্ত্র নিশ্চুপ থাকে, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলাটা কার্যত একটি আত্মঘাতী সিদ্ধান্ত। জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ার স্ত্রী নুজাত নওয়াজ যখন তার স্বামীর মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে অস্বীকৃতি জানালেন, তখন তিনি আসলে পুরো পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র এবং সামরিক এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করেছিলেন। নুজাত নওয়াজ খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের অভ্যন্তরীণ সামরিক ও বেসামরিক আইনি কাঠামোর ভেতরে থেকে এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করা সম্ভব নয়। সামরিক বাহিনীর নিজস্ব তদন্ত ব্যবস্থা এবং সরকারি হাসপাতালগুলোর মেডিকেল রিপোর্টগুলো ইতিমধ্যেই একটি নির্দিষ্ট ছকে বাঁধা বর্ণনার পুনরাবৃত্তি করছিল, যেখানে এই মৃত্যুকে বারবার একটি সাধারণ কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছিল। তাই তিনি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু যুগান্তকারী কৌশল গ্রহণ করেন। তিনি সরাসরি আন্তর্জাতিক গণমাধ্যমের দ্বারস্থ হন। 1993 সালের মাঝামাঝি সময়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী মার্কিন এবং ইউরোপীয় পত্রিকাগুলোতে নুজাত নওয়াজের এই অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হতে শুরু করে। প্রখ্যাত সাংবাদিক জাহিদ হুসেইন তার সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণে উল্লেখ করেছেন যে একজন সদ্য প্রয়াত সেনাপ্রধানের স্ত্রীর এভাবে বিদেশি মিডিয়ার সামনে এসে নিজ দেশের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সরাসরি বিষ প্রয়োগের অভিযোগ তোলাটা পাকিস্তানের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন এবং অকল্পনীয় ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় প্রথম জানতে পারে যে পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে এমন কিছু ঘটছে যা সাধারণ রাজনৈতিক শিষ্টাচারের অনেক বাইরে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিস্ফোরক খবর ছড়িয়ে পড়ার পর ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে তীব্র রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার এবং সামরিক এস্টাবলিশমেন্টের একটি সুবিধাভোগী অংশ নুজাত নওয়াজের ওপর প্রচণ্ড মানসিক এবং রাজনৈতিক চাপ প্রয়োগ করতে শুরু করে। তাকে এবং তার পরিবারকে নানাভাবে প্রচ্ছন্ন হুমকি দেওয়া শুরু হয়, যেন তিনি এই ভিত্তিহীন অভিযোগ থেকে দ্রুত সরে আসেন এবং রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বন্ধ করেন। এমনকি তাকে রাষ্ট্রদ্রোহিতার কাল্পনিক ভয়ও দেখানো হয়েছিল। ইতিহাসবিদ ইয়ান টেলবট তার পাকিস্তান এ মডার্ন হিস্টোরি গ্রন্থে পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির যে বিবরণ দিয়েছেন, তাতে স্পষ্টতই বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্র যে কোনো মূল্যে এই ঘটনা চিরতরে ধামাচাপা দিতে মরিয়াছিল। কিন্তু নুজাত নওয়াজ ছিলেন তার সিদ্ধান্তে অটল পাহাড়ের মতো। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, তার স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। তার এই একক সাহসিকতা পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হুমকি এবং চাপের মুখে নতি স্বীকার না করে তিনি পাকিস্তানের বিচার ব্যবস্থার দ্বারস্থ হন। তিনি আদালতে আনুষ্ঠানিকভাবে তার স্বামীর মৃতদেহ কবর থেকে উত্তোলন বা এক্সিউমেশনের আবেদন জানান। একজন সাবেক সেনাপ্রধানের কবর খুঁড়ে তার দেহাবশেষ বের করে আনার এই আইনি আবেদন পাকিস্তানের বিচারিক এবং সামরিক ইতিহাসে এক অভাবনীয় ও ভয়াবহ সংকটের জন্ম দেয়। সামরিক বাহিনীর রক্ষণশীল এবং কট্টরপন্থী অংশ এই ধারণার তীব্র বিরোধিতা করে। তাদের আনুষ্ঠানিক যুক্তি ছিল, এটি কেবল ধর্মীয় অনুভূতির উপর আঘাতই নয়, বরং সামরিক বাহিনীর সর্বোচ্চ পদের এবং প্রতিষ্ঠানের চরম অবমাননা। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচণ্ড চাপ, দেশীয় মিডিয়ার জোরালো ভূমিকা এবং নুজাত নওয়াজের উপস্থাপিত শারীরিক উপসর্গগুলোর, যেমন অস্বাভাবিক চুল পড়া এবং পেটের পীড়া, অকাট্য যুক্তির মুখে আদালত শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। দীর্ঘ এবং স্নায়ুক্ষয়ী আইনি লড়াইয়ের পর বিচার বিভাগ চরম অনিচ্ছা সত্ত্বেও দাফনের কয়েক মাস পর
জেনারেল আসিফের মৃতদেহ কবর থেকে উত্তোলনের ঐতিহাসিক এবং যুগান্তকারী নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশের পর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর এবং গা ছমছমে প্রক্রিয়া। কড়া সামরিক এবং পুলিশি পাহারায় রাওয়ালপিন্ডির সমাধিস্থলে জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ার কবর পুনরায় খনন করা হয়। সুজা নওয়াজ তার ক্রসড সোর্স গ্রন্থে এই বিষণ্ণ এবং ভয়াবহ দিনটির বিবরণ দিয়েছেন অত্যন্ত সতর্কতার সাথে। রাষ্ট্রীয় প্রোটোকল, আন্তর্জাতিক পর্যবেক্ষক, ম্যাজিস্ট্রেট এবং শীর্ষ ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে যখন কবর খুঁড়ে কফিনটি উপরে তুলে আনা হয়, তখন সেখানে উপস্থিত অনেকেই চরম অস্বস্তিতে শিউরে উঠেছিলেন। যে লৌহ মানব মাত্র কয়েক মাস আগেও পুরো পাকিস্তানের ভাগ্য এবং সামরিক শক্তি নিয়ন্ত্রণ করতেন, আজ সত্য প্রমাণের জন্য তারই গলিত দেহাবশেষকে আদালতের আদেশে মাটি খুঁড়ে বের করা হচ্ছে। দেশি বিদেশি প্যাথোলজিস্ট এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সাথে মৃতদেহ থেকে মাথার চুল, নখ, অভ্যন্তরীণ টিস্যু এবং অস্থিমজ্জার নমুনা সংগ্রহ করেন। মৃতদেহটি মাটি চাপা দেওয়ার সময় যে সন্দেহগুলো মাটির নিচে চাপা পড়েছিল, এই ফরেন্সিক নমুনাগুলোর মাধ্যমে সেগুলোই যেন নতুন করে প্রাণ ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সিদ্ধান্তটি নেওয়া হয় এই নমুনাগুলোর পরীক্ষার স্থান নির্ধারণ নিয়ে। নুজাত নওয়াজ এবং তার আইনি দলের পাকিস্তানের রাষ্ট্রীয় কোনো ফরেন্সিক ল্যাবরেটরি বা রাসায়নিক পরীক্ষাগারের উপর বিন্দুমাত্র আস্থা ছিল না। তারা যৌক্তিকভাবেই আশঙ্কা করছিলেন যে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপে যে কোনো সময় এই সংগৃহীত নমুনাগুলো পরিবর্তন করা হতে পারে বা দেশীয় মেডিকেল রিপোর্ট জালিয়াতি করে আগের মতোই স্বাভাবিক মৃত্যু প্রমাণ করা হতে পারে। তাই সম্পূর্ণ আন্তর্জাতিক নজরদারিতে এবং কড়া নিরাপত্তায় জেনারেল আসিফ নওয়াজের শরীর থেকে নেওয়া সেই স্পর্শকাতর ফরেন্সিক নমুনাগুলো একটি সিলগালা করা বিশেষ বাক্সে বন্দি করে সরাসরি দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি অত্যন্ত অত্যাধুনিক, নিরপেক্ষ এবং স্বাধীন টক্সিকোলজি ল্যাবরেটরি। নমুনাগুলো যখন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে তোলা হলো, তখন পুরো পাকিস্তান রাষ্ট্রযন্ত্র যেন একটি দম বন্ধ করা প্রতীক্ষায় প্রহর গুনতে শুরু করল। আটলান্টিকের ওপার থেকে কী রিপোর্ট আসতে যাচ্ছে? পেনসিলভেনিয়ার সেই ল্যাবরেটরি থেকে যখন টক্সিকোলজি রিপোর্টের সিলগালা করা খামটি পাকিস্তানে এসে পৌঁছালো, তখন এর ভেতরের ফলাফলটি ছিল আক্ষরিক অর্থেই একটি ধ্বংসাত্মক পারমাণবিক বোমার সমতুল্য, যা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের সমস্ত সমীকরণ চিরতরে পাল্টে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। অধ্যায় ৭, আর্সেনিক, ফরেন্সিক রিপোর্টের বোমা। রাজনৈতিক গুপ্ত হত্যার ইতিহাসে বিষ হল সবচেয়ে পুরনো, সবচেয়ে নীরব অস্ত্র। একটি গুলি বা ছুরি মুহূর্তে শব্দ ও রক্ত তৈরি করে। বিষ কাজ করে ঠিক উল্টো পথে, সম্পূর্ণ নিঃশব্দে, দিনের পর দিন লোকচক্ষুর আড়ালে। কিন্তু আধুনিক ফরেন্সিক বিজ্ঞানের একটি অমোঘ সত্য আছে: মৃতদেহ কখনো মিথ্যা বলে না। জেনারেল আসিফ নওয়াজের কবর থেকে সংগৃহীত চুল ও টিস্যুর নমুনা যখন আটলান্টিক পেরিয়ে পেনসিলভেনিয়ার একটি স্বাধীন টক্সিকোলজি ল্যাবরেটরিতে পৌঁছায়, তখন পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর জন্য একটি ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছিল। পাকিস্তানের রাষ্ট্রীয় প্রভাব বা কোনো গোয়েন্দা সংস্থার হাত থেকে সম্পূর্ণ মুক্ত পরিবেশে এই পরীক্ষা সম্পূর্ণ হওয়া জরুরি ছিল, এবং তাই হয়েছিল। সামরিক ইতিহাসবিদ সুজা নওয়াজ তার ক্রসড সোর্সে এই ফরেন্সিক বিশ্লেষণের বিশদ বিবরণ দিয়েছেন। স্পেকট্রোমেট্রি ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে চুল ও অস্থি মজ্জার নমুনা পরীক্ষা শেষে সিলগালা রিপোর্টটি যখন নুজাত নওয়াজের হাতে পৌঁছায়, তখন তার ভেতরের ফলাফল ছিল আক্ষরিক অর্থেই একটি বোমা। রিপোর্টে বৈজ্ঞানিক অকাট্য প্রমাণের ভিত্তিতে বলা হয়, জেনারেল আসিফের শরীরে প্রাণঘাতী উচ্চ মাত্রার আর্সেনিক পাওয়া গেছে। মাত্রাটি এমন নয় যা দৈবক্রমে খাবার বা পরিবেশ থেকে আসতে পারে। এই একটি রিপোর্ট জেনারেল আসিফের মৃত্যুকে হৃদরোগজনিত স্বাভাবিক মৃত্যু থেকে সরাসরি পরিকল্পিত হত্যাকাণ্ডের কাতারে নিয়ে গেল। কিন্তু এই আর্সেনিক ঠিক কীভাবে একজন সুঠামদেহী সেনাপ্রধানকে মৃত্যুর দিকে ঠেলে দিল? টক্সিকোলজিতে স্লো পয়জনিং একটি পরিচিত কিন্তু নিষ্ঠুর প্রক্রিয়া। আর্সেনিকের কোনো রং নেই, গন্ধ নেই, স্বাদ নেই। যে কোনো পানীয় বা খাবারে মিশিয়ে দিলে ভুক্তভোগীর পক্ষে তা শনাক্ত করা অসম্ভব।
অল্প মাত্রায় ধারাবাহিকভাবে শরীরে প্রবেশ করলে আর্সেনিক সরাসরি কোষের মাইটোকন্ড্রিয়া আক্রমণ করে, শরীরের শক্তি উৎপাদনের মূল কেন্দ্র ধ্বংস হতে শুরু করে, রক্তনালী সংকুচিত হয়, হৃৎপিণ্ডের পেশি দুর্বল হয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই উপসর্গগুলো দেখতে একজন সাধারণ হৃদরোগীর মতোই। মৃত্যুর কয়েক মাস আগে থেকে জেনারেল আসিফ যে অকারণ দুর্বলতা ও তীব্র পেট ব্যথায় ভুগছিলেন, সেটি আর্সেনিকের প্রাথমিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রভাব। আর তার অস্বাভাবিক চুল পড়ে যাওয়া ছিল বিষক্রিয়ার সবচেয়ে অকাট্য বাহ্যিক চিহ্ন। আর্সেনিক চুলের ফলিকলে জমা হলে শিকড় থেকে দুর্বল হয়ে চুল ঝরে পড়তে থাকে। নুজাত নওয়াজ যে লক্ষণগুলোর কথা বলে আন্তর্জাতিক মিডিয়ার কাছে গিয়েছিলেন, ফরেন্সিক রিপোর্ট সেই প্রতিটি কথার বৈজ্ঞানিক সিলমোহর দিয়ে দিল। আর্সেনিক হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত ব্যাহত করে। একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছালে ঘটে মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট। বাইরে থেকে দেখতে নিছকই একটি হার্ট অ্যাটাক, ভেতরে রাসায়নিকভাবে সাজানো একটি হত্যা। জেনারেল আসিফের ক্ষেত্রে ঠিক এই প্রক্রিয়াটি প্রয়োগ হয়েছিল। কোনো আততায়ীর চিহ্ন নেই, কোনো রক্তের দাগ নেই। রাষ্ট্রযন্ত্র নিশ্চিন্তে একে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে পারবে। রিপোর্টটি যখন পাকিস্তানের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে প্রকাশ পেল, তখন রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ পর্যন্ত একটি ভয়াবহ ঢেউ আঘাত হানল। যে এস্টাবলিশমেন্ট এতদিন এই মৃত্যুকে প্রাকৃতিক বলে আসছিল, তারা বাকরুদ্ধ হয়ে গেল। সেনাবাহিনীর ভেতরে জেনারেল আসিফের অনুগত অফিসাররা ক্ষোভে ফেটে পড়লেন। একজন কর্মরত সেনাপ্রধানকে সর্বোচ্চ নিরাপত্তার বলয়ে থাকা অবস্থায় দিনের পর দিন বিষ দেওয়া হলো কিভাবে? পেনসিলভেনিয়ার রিপোর্ট একটি মাত্র সত্য প্রতিষ্ঠা করে দিয়েছিল। জেনারেল আসিফ নওয়াজ জানজুয়া হৃদরোগে মারা যাননি, তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কিন্তু এই সত্য প্রকাশের সাথে সাথে রাষ্ট্রের সামনে এসে দাঁড়ালো সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটি: খুনি কে? কে বা কারা একজন সেনাপ্রধানের খাবার বা পানীয়তে আর্সেনিক মেশানোর সুযোগ পেয়েছিল? সত্য ধামাচাপা দিতে রাষ্ট্রযন্ত্র তখন এমন এক প্রহসনের আশ্রয় নিল, যা পাকিস্তানের বিচারিক ইতিহাসকে চিরতরে কলঙ্কিত করে রাখবে। অধ্যায় ৮: কমিশন এবং প্রহসনের তদন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন্সিক রিপোর্টটি পাকিস্তানের রাজনীতিতে আক্ষরিক অর্থেই একটি ভূমিকম্পের সৃষ্টি করে। সেনাপ্রধানকে বিষ প্রয়োগে হত্যার অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার চরম রাজনৈতিক এবং সামরিক চাপের মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সরকার বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে। আপাতদৃষ্টিতে উদ্দেশ্য ছিল সত্য উদ্ঘাটন করা, কিন্তু বাস্তবে এটি পরিণত হয় পাকিস্তানের বিচারিক ইতিহাসের অন্যতম বড় একটি প্রহসনে। কমিশনের কার্যক্রম শুরু হওয়ার পরপরই অত্যন্ত রহস্যজনক এবং ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকে। প্রখ্যাত গবেষক সুজা নওয়াজ তার অত্যন্ত তথ্যবহুল গ্রন্থ ক্রসড সোর্স পাকিস্তান, ইটস আর্মি অ্যান্ড দ্য ওয়ার্স উইদিনে এই তদন্ত প্রক্রিয়ার কাঠামোগত দুর্বলতা এবং প্রমাণ নষ্ট করার চাঞ্চল্যকর বিবরণ দিয়েছেন। তার বইয়ের তথ্যমতে জেনারেল আসিফের বাসভবনের যেসব জিনিসপত্র সরাসরি ফরেন্সিক প্রমাণ হতে পারত, সেগুলো অত্যন্ত সুকৌশলে আগেই সরিয়ে ফেলা হয়েছিল। সবচেয়ে রোমহর্ষক ঘটনাটি ঘটে সাক্ষীদের ক্ষেত্রে। জেনারেল আসিফের ব্যক্তিগত স্টাফ, যারা তার দৈনন্দিন খাবার বা পানীয় নাড়াচাড়া করতেন, তাদের কমিশনের সামনে সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু অভাবনীয়ভাবে এদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে এদের কয়েকজনের রহস্যজনক মৃত্যুর খবরও পাওয়া যায়, যা রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ ধামাচাপা দেওয়া হয়। সাক্ষীদের এমন পরিকল্পিত অন্তর্ধান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে অত্যন্ত শক্তিশালী কোনো রাষ্ট্রীয় চক্র নেপথ্যে থেকে পুরো তদন্ত প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে। কমিশনের সামনে যখন পেনসিলভেনিয়া ল্যাবরেটরির সেই অকাট্য আর্সেনিক রিপোর্ট উপস্থাপন করা হলো, তখন রাষ্ট্রপক্ষের নিযুক্ত বিশেষজ্ঞরা চরম অদ্ভুত এক যুক্তির অবতারণা করেন। দীর্ঘ এবং লোক দেখানো শুনানির পর কমিশন তাদের চূড়ান্ত বিতর্কিত রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে রায় দেওয়া হয় যে জেনারেল আসিফ নওয়াজের শরীরে পাওয়া আর্সেনিক কোনো পরিকল্পিত হত্যার অংশ নয়, বরং এর মূল কারণ হল স্বাভাবিক পরিবেশগত দূষণ এবং আর্সেনিকযুক্ত খাবার পানি। এই রায় ছিল সাধারণ যুক্তিবোধ এবং ফরেন্সিক বিজ্ঞানের সরাসরি অবমাননা। রাজনৈতিক বিশ্লেষক হাসান আব্বাস তার পাকিস্তানস ড্রিফট ইনটু এক্সট্রিমিজম গ্রন্থে
উল্লেখ করেছেন এই কমিশন মূলত সত্য উদ্ঘাটনের বদলে রাষ্ট্রযন্ত্রকে বাঁচানোর একটি প্রাতিষ্ঠানিক ঢাল হিসেবে কাজ করেছিল। একজন সেনাপ্রধান যিনি কঠোর সামরিক প্রোটোকল এবং সর্বোচ্চ নিরাপত্তার বলয়ে পরীক্ষিত খাবার ও পানি গ্রহণ করেন, তিনি কিভাবে সাধারণ পরিবেশগত দূষণের শিকার হতে পারেন? রাষ্ট্রযন্ত্র এই হাস্যকর রিপোর্টের মাধ্যমে আইনি ফাইলটি চিরতরে বন্ধ করে দেয়। কিন্তু আদালতের এই রায় একটি ভয়ঙ্কর সত্যকে প্রমাণ করে দিয়েছিল। খনি অত্যন্ত শক্তিশালী এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তার অবাধ বিচরণ রয়েছে। তদন্তের এই অকাল মৃত্যু এবং রাষ্ট্রীয় নীরবতা এক নতুন প্রশ্নের জন্ম দেয়। কে সেই ক্ষমতালোভী ব্যক্তি বা গোষ্ঠী? কে সেই ক্ষমতালোভী ব্যক্তি বা গোষ্ঠী যাদের নির্দেশে সর্বোচ্চ নিরাপত্তার জাল ভেদ করে একজন লৌহ মানবের খাবারে মেশানো হয়েছিল প্রাণঘাতী আর্সেনিক? অধ্যায় 9, খনি কে, সম্ভাব্য ষড়যন্ত্রকারী এবং উদ্দেশ্য। বিচার বিভাগীয় কমিশনের প্রহসনের পর প্রাতিষ্ঠানিক তদন্তের পথ চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু ইতিহাসের কাঠগড়ায় সবচেয়ে বড় প্রশ্নটি অমীমাংসিত থেকে যায়। জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ার প্রকৃত খনি কে? অপরাধ বিজ্ঞানের মৌলিক সূত্র অনুযায়ী হত্যার মোটিভ বা উদ্দেশ্য যার সবচেয়ে বেশি, অপরাধী হওয়ার সম্ভাবনাও তার প্রবল। এই মানদণ্ডে ভূ রাজনৈতিক বিশ্লেষণ করলে সম্ভাব্য ষড়যন্ত্রকারীদের 3টি সুনির্দিষ্ট তালিকা সামনে আসে। প্রথম এবং সবচেয়ে যৌক্তিক সন্দেহভাজন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সরকারের ভেতরের চরমপন্থী অংশ। প্রখ্যাত স্কলার হুসেইন হাক্কানি তার গবেষণালব্ধ গ্রন্থ পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারিতে বেসামরিক সামরিক সম্পর্কের যে চরম অবনতির চিত্র তুলে ধরেছেন, সেখানে সেনাপ্রধানের মৃত্যুতে সরকারের লাভবান হওয়ার বিষয়টি স্পষ্ট। জেনারেল আসিফের আপোষহীন অবস্থান এবং করাচিতে পরিচালিত অপারেশন ক্লিন আপ নওয়াজ শরীফের রাজনৈতিক জোট এবং ক্ষমতাকে সরাসরি হুমকির মুখে ফেলেছিল। সরকারের ভেতরের কোনো অংশ কি আইএসআই-এর একাংশের যোগ সাদস্যে এই নিখুঁত হত্যার ছক কষেছিল? দ্বিতীয় সন্দেহের তীর যায় স্বয়ং সেনাবাহিনীর অভ্যন্তরের উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতালোভী গোষ্ঠীর দিকে। সামরিক ইতিহাসবিদ সুজা নওয়াজ তার ক্রস সোর্স বইয়ে উল্লেখ করেছেন, জেনারেল আসিফ যখন সামরিক বাহিনীকে সম্পূর্ণ অরাজনৈতিক করার কঠোর উদ্যোগ নেন, তখন আইএসআই এবং সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর কট্টরপন্থী অংশ চরম অসন্তুষ্ট হয়েছিল। সেনাপ্রধানের এই সংস্কার তাদের রাজনৈতিক ক্ষমতা এবং দুর্নীতির পথ বন্ধ করে দিচ্ছিল। সবচেয়ে বড় কথা, একজন সেনাপ্রধানের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে তার প্রাত্যহিক খাবার ও পানীয়ে দিনের পর দিন আর্সেনিক মেশানোর সুযোগ বাইরের কোনো সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্পূর্ণ অসম্ভব। এটি করতে হলে এমন কাউকে প্রয়োজন যারা সেনাপ্রধানের ব্যক্তিগত বাসভবন এবং রান্নাঘরে অবাধ যাতায়াত আছে। তৃতীয় সন্দেহটি আন্তর্জাতিক ভূরাজনীতির সাথে সম্পৃক্ত। 90-এর দশকের শুরুতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত নীতি নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর গভীর উদ্বেগ ছিল। জেনারেল আসিফ ছিলেন এমন এক স্বাধীনচেতা পেশাদার সামরিক নেতা যিনি বিদেশি প্রভাবমুক্ত শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে চেয়েছিলেন। কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা কি অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের ব্যবহার করে তাকে সরিয়ে দেওয়ার অপারেশন পরিচালনা করেছিল? হত্যার পদ্ধতিটি ছিল অত্যন্ত নিখুঁত। স্বাদ ও গন্ধহীন আর্সেনিক প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় তার খাবারে মেশানো হয়েছে, যাতে মৃত্যুটি দীর্ঘমেয়াদী অসুস্থতার পরিণতি মনে হয়। এটি কোনো একক ব্যক্তির কাজ নয়, বরং রাষ্ট্রের ভেতরের এক অদৃশ্য এবং অত্যন্ত ক্ষমতাবান চক্রের কাজ। ঘাতক হয়তো ক্ষমতার কেন্দ্রেই বসেছিল, কিন্তু একজন সেনাপ্রধানকে হত্যা করে ক্ষমতার এই নিষ্ঠুর খেলায় তারা কি শেষ পর্যন্ত জয়ী হতে পেরেছিল, নাকি মর্মান্তিক মৃত্যু পাকিস্তানের ক্ষমতার করিডোরে আরও বড় কোনো অন্ধকারের জন্ম দিয়েছিল? অধ্যায় 10, অমীমাংসিত রহস্য, ক্ষমতার করিডোরে অন্ধকারের ছায়া। ইতিহাসের নির্মম পরিহাস হল, যে ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানো হয়, সেই ক্ষমতা কখনোই স্থায়ী হয় না। জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ার মৃত্যু পাকিস্তানের ক্ষমতার করিডোরে যে অশুভ অন্ধকারের জন্ম দিয়েছিল, তা খুব দ্রুতই পুরো রাষ্ট্রযন্ত্রকে গ্রাস করে নেয়। তাকে সরিয়ে দেওয়ার পর যারা ভেবেছিলেন তাদের ক্ষমতার পথ চিরতরে কণ্টকমুক্ত হয়েছে, তাদের সেই রাজনৈতিক স্বস্তি ছিল
অত্যন্ত ক্ষণস্থায়ী। তার মৃত্যুর পর পাকিস্তানের ভূ রাজনীতিতে যে সুদূর প্রসারী এবং ধ্বংসাত্মক প্রভাব পড়েছিল, প্রখ্যাত ইতিহাসবিদ আয়েশা জালাল তার অত্যন্ত প্রশংসিত গ্রন্থ দ্য স্ট্রাগল ফর পাকিস্তানে তার চমৎকার বিশ্লেষণ করেছেন। জেনারেল আসিফ নওয়াজের মৃত্যুর মাত্র কয়েক মাসের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং প্রেসিডেন্ট গুলাম ইসাক খানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। যে সামরিক এস্টাবলিশমেন্টকে নিজের অনুগত করার জন্য নওয়াজ শরীফ মরিয়া ছিলেন, সেই এস্টাবলিশমেন্টের চাপেই 1993 সালের এপ্রিলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। অর্থাৎ একজন সেনা প্রধানের এই মর্মান্তিক পরিণতির পরও নওয়াজ শরীফ তার নিজের রাজনৈতিক পতন ঠেকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন। জেনারেল আসিফ নওয়াজের মৃত্যু কেবল একজন সামরিক কর্মকর্তার বিদায় ছিল না, এটি ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় বিচারহীনতার সংস্কৃতির একটি চূড়ান্ত এবং ভয়াবহ দৃষ্টান্ত। স্কলার আকিল শাহ তার দ্য আর্মি অ্যান্ড ডেমোক্রেসি মিলিটারি পলিটিক্স ইন পাকিস্তান বইয়ে স্পষ্টভাবে দেখিয়েছেন যে রাষ্ট্রে একজন লৌহ মানব এবং সর্বোচ্চ ক্ষমতাধর সেনাপ্রধানকে দিনের পর দিন লোকচক্ষুর অন্তরালে বিষ প্রয়োগ করে হত্যা করা যায় এবং রাষ্ট্রীয়ভাবে সেই ফরেন্সিক সত্যকে ধামাচাপা দেওয়া যায়, সেখানে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার আশা করাটা একটি চরম বিভ্রম মাত্র। এই ঘটনাটি একটি ভয়ঙ্কর সত্য প্রমাণ করেছিল যে পাকিস্তানের ক্ষমতার এই অশুভ এবং রক্তক্ষয়ী খেলায় কেউই নিরাপদ নন, এমনকি যিনি সেই ক্ষমতা কাঠামোর একেবারে শীর্ষে অবস্থান করছেন তিনিও নন। আজ 3 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু 1993 সালের 8 জানুয়ারির সেই কনকনে শীতের সকালটি আজও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গভীর এবং অমীমাংসিত রহস্য হয়ে আছে। পেনসিলভেনিয়া ল্যাবরেটরির সেই অকাট্য আর্সেনিক রিপোর্ট, নিখোঁজ হয়ে যাওয়া সাক্ষী আর প্রহসনের বিচার বিভাগীয় তদন্ত সবকিছুই কালের গর্ভে হারিয়ে গেছে সরকারি গোপন নথির আড়ালে। কিন্তু ইতিহাসে কখনোই সবকিছু মিলিয়ে যায় না। জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ারি মর্মান্তিক পরিণতি আজ আমাদের সামনে একটি চিরন্তন এবং ভয়াবহ প্রশ্ন রেখে যায়। যে রাষ্ট্রে ক্ষমতার লোভে নিজেদের সর্বোচ্চ রক্ষা কবচকেই অত্যন্ত সন্তর্পণে বিষ খাইয়ে হত্যা করতে কেউ দ্বিধা করে না, সেই রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে কতটা অন্ধকার। আর ক্ষমতার এই নির্মম দাবা খেলায় ঘাতক কি আসলেই কখনো জয়ী হতে পারে, নাকি সে নিজের অজান্তেই নিজের ধ্বংসের পথটি তৈরি করে রাখে? শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আজকের অডিও প্রবন্ধটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আজ আমরা শুনলাম পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত অন্ধকার এবং অমীমাংসিত একটি অধ্যায়। একজন সুঠামদেহী সেনাপ্রধান জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়ার আকস্মিক মৃত্যু, ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে তার ভয়াবহ স্নায়ুযুদ্ধ, একজন স্ত্রীর অদম্য লড়াইয়ে কবর থেকে মৃতদেহ উত্তোলন, ফরেন্সিক রিপোর্টে আর্সেনিক বিষ প্রয়োগের অকাট্য প্রমাণ এবং পরিশেষে রাষ্ট্রীয় প্রহসনের মাধ্যমে একটি নিখুঁত হত্যাকাণ্ডকে দামাচাপা দেওয়ার পুরো ইতিহাস আমরা দালিলিক প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করেছি। এই ঘটনা প্রমাণ করে ক্ষমতার শীর্ষ বিন্দুতে থাকা ব্যক্তিটিও রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কাছে কতটা অসহায় হতে পারেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। সবগুলো ঐতিহাসিক প্রমাণ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আপনার কি মনে হয়, একজন সেনাপ্রধানের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে তাকে ধীর গতির বিষ প্রয়োগ করার এই নিখুঁত ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড আসলে কে ছিল? নওয়াজ শরীফের সরকার, সামরিক এস্টাবলিশমেন্টের ভেতরের কোনো অংশ, নাকি অন্য কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা? আপনাদের যুক্তিনির্ভর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বই কথা কয় চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রাজনৈতিক ইতিহাসের নতুন কোনো অধ্যায় নিয়ে খুব দ্রুতই আবার ফিরে আসব। ধন্যবাদ।